ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আমার সঙ্গে আজ আলোচনায় অংশ নিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় যে সরকারি যে পেনশন স্কিম, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়, এই প্রত্যয় প্রয়োগে সরকার কি কিছুটা পিছু হটলো কিনা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তানভীর, আপনাকে স্বাগতম। তানভীর, আপনি জানেন যে জুলাই মাসের 1 তারিখ থেকে পেনশন স্কিম প্রত্যয় চালু হয়ে গিয়েছে, কিন্তু এরপর থেকেই আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন চলছে শিক্ষকদের। এরই মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে একটি বৈঠক হয়েছে, এরপরও আসলে আন্দোলন চলছে। আপনার কাছে কি মনে হয় যে সরকার কি আসলে এই স্কিমটা নিয়ে কি কিছুটা পিছু হটলো? এখনো পর্যন্ত পিছু হটছে এভাবে পুরোপুরি বলা যাচ্ছে না। তবে একটা ব্যাপার হচ্ছে যে সরকারের থেকে যে বারবার বলা হচ্ছিল প্রথমে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোতে 1 জুলাই 2024 অর্থাৎ এই বছরেই এটা থেকে বাস্তবায়ন হবে। যারা নতুন চাকরিতে যোগদান করবে এসব সংস্থা, অর্থাৎ এরকম সংস্থা প্রায় 403টি সংস্থা। তো সেটি এখন আর হচ্ছে না। বোঝা যাচ্ছে যে যেটি শিক্ষকরা যে আন্দোলন করছিলেন তার প্রেক্ষিতে সম্প্রতি গতকালকেই আসলে শিক্ষকরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ধানমন্ডি কার্যালয়ে দেখা করেছেন। তো সেখান থেকে ওবায়দুল কাদের পরে যেটি বলেছেন, সাধারণ সম্পাদক উনি যেটা বলেছেন যে একটা ভুল বোঝাবুঝি ছিল, আসলে এই বছর থেকে না আগামী বছর থেকে বাস্তবায়ন হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাহলে একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, সে তার অবস্থান থেকে কিছুটা সরল, কিন্তু আবার এটি যে বাস্তবায়ন হচ্ছে না বা থাকছে না সেটাও বলা যাচ্ছে না। তবে নিঃসন্দেহে মানে সরকার হয়তো, আমার মনে হয়েছে যে সরকার তো আশা করেনি এমন একটা আন্দোলন হতে পারে বা এটার বিরুদ্ধে কথা হতে পারে, এটা হয়তো তাদের আশা ছিল না। যদি থাকতো তাহলে নিশ্চয়ই তারা আরও আগেই হয়তো শিক্ষকদের সঙ্গে বাস্তবায়নের আগেই কথা বলতো বা তাদের একটা মতামত নিত। সেই জায়গা থেকে তারা যতটা স্মুথলি ভেবেছিল যে এই পেনশন স্কিমটা বাস্তবায়ন হবে, সেটি আসলে হলো না। এবং কিছুটা আপনি যেটা বলছিলেন যে হোঁচট খাওয়া, কিছুটা তো হোঁচট খেলেই। আচ্ছা তানভীর, কালকে আলোচনা শেষে আপনি দেখেছেন, আমরা গণমাধ্যমের বেশ কিছু খবরেও দেখেছি যে দুপক্ষ থেকেই বলা হচ্ছিল, মানে সরকারের পক্ষ থেকে এবং শিক্ষকদের পক্ষ থেকেই বলা হচ্ছিল যে আলোচনা ফলপ্রসূ হয়েছে, কিন্তু এরপরও দেখছি আন্দোলন আসলে চলছে। হ্যাঁ, এটা আসলে কেন? এটা একটু অদ্ভুতই, কারণ দুপক্ষই কিন্তু সেটা বললো। এবং কালকে যদিও শিক্ষকরা বলেছিলেন না তারা অন্যদের সঙ্গে আলোচনা করে তারপরে তাদের কর্মসূচি প্রত্যাহার করার বিষয়ে কি সিদ্ধান্ত নেবে সেটা তারা জানাবেন। ওবায়দুল কাদেরও তাই বলেছিলেন যে তারা পরবর্তীতে কর্মসূচি কীভাবে পালন করবেন সেটা তারা ঠিক করবেন। তো কিন্তু পরে আজকে আমরা যেটা শুনলাম, এটা যে আন্দোলনটা কিন্তু অব্যাহত থাকবে। এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত পেনশন স্কিম এটা যে এবছর কার্যকর হচ্ছে না, আগামী বছর কার্যকর হবে, এই সংক্রান্ত বা এবছর হচ্ছে না এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন সরকার যদি জারি না করে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনটি চালিয়ে যাবেন। তবে এখানে ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে যে মানে সরকার থেকে তো তাদের একজন আশ্বস্ত করছে, তারা নিজেরাও আশ্বস্ত হয়েছেন, হওয়ার পরেও কেন তারা প্রজ্ঞাপন পর্যন্তই ওয়েট করতে হচ্ছে, কেন তাদের মনে হচ্ছে যে প্রজ্ঞাপন নাও হতে পারে আন্দোলন থেকে সরে গেলে, সেটা একটু অদ্ভুত ব্যাপার। এইখানে কি মানে আপনার কাছে কি মনে হয় যে সরকারের সঙ্গে কি তাহলে শিক্ষকদের একটি দূরত্ব কিংবা আস্থার জায়গা কি তৈরি হয়েছে বলে মনে হয়? সরকারের সঙ্গে দূরত্ব বলা যাবে কিনা আমি জানি না, তবে নিঃসন্দেহে শিক্ষকরা কিন্তু সরকারের সব সিদ্ধান্তকেই আপনি জানেন যে স্বাগত জানিয়ে তারা সবসময় বলেছেন, এবং পেনশন স্কিমটাকেও কিন্তু তারা তখন স্বাগত জানিয়েছেন যে পেনশন স্কিমটা ভালো। কিন্তু যখন তাদের উপরে এসে প্রয়োগ হলো, তখন তারা মনে করছেন যে এটি তাদের জন্য বৈষম্য, তাদের ছোট করা হবে। এবং প্রথমে একটু বলে রাখাই ভালো যে যারা কিন্তু এখন আছেন তাদের উপরে কিন্তু এটা প্রয়োগ হবে না, নতুন যারা কর্মক্ষেত্রে যোগদান করবেন সেটা, অর্থাৎ সরকারের একটা নতুন সিদ্ধান্ত নতুনদের জন্য। তো সেখানে তারা এসে এই জায়গাটা বলছেন। ফলে দূরত্বর ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে সরকার হয়তো আশা করেনি যে শিক্ষকরা তাদের এইটাকে মানবেন না, এতটা বিরোধিতা করবেন, এটা হয়তো আমার মনে হয় সরকার আশা করেনি। কারণ অতীতে কিন্তু সরকারের সিদ্ধান্তগুলো আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দেখেছি, সব অনেক ক্ষেত্রে বিবৃতি দিয়েই কিন্তু তারা স্বাগত জানিয়েছে। সেই স্বাগত জানানো থেকে এবার একটু আমরা বলবো যে একটু ব্যতিক্রম তাদের জন্য। তানভীর, আপনি জানেন যে গতকালকে যখন বৈঠকটি হয়, আমরা গণমাধ্যমে দেখেছি যে এই প্রত্যয় বাতিলের পাশাপাশি আরো বেশ কয়েকটি দাবি নিয়ে শিক্ষকেরা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে কথা বলেছে। ওই জায়গাগুলোতে মানে ওই দাবিগুলোর ব্যাপারে সরকারের অবস্থান কি? হ্যাঁ, এটা কালকে শিক্ষকরা অনেকগুলো দাবি করেছেন। অবশ্য প্রত্যেকটা দাবি আসলে তাদের পার্সপেক্টিভের জন্য, তাদের জন্য। তার মধ্যে একটা হচ্ছে সুপার গ্রেড, অর্থাৎ আপনি জানেন যে সরকারি যারা চাকরি করেন তারা গ্রেড 1 পর্যন্ত যেতে পারেন, হয়তো সবাই যান না, যেতে পারেন, এইরকম একটা সিস্টেম আছে। অর্থাৎ যিনি সচিব বা সিনিয়র সচিব হন তারা সর্বোচ্চ গ্রেডটা পান, যেটাকে বলা হয় সুপার গ্রেড। কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু সুপার গ্রেডে সবাই যেতে পারবেন এমন কিছু নেই। এখানে কিছু একসময় ছিল যে তারা সর্বোচ্চ
সেকেন্ড গ্রেড বা দ্বিতীয় গ্রেড পর্যন্ত যেতে পারবেন। এটা হচ্ছে বেতনক্রম অনুযায়ী। যিনি অধ্যাপক তিনি হয়তো সেকেন্ড গ্রেডে পর্যন্ত যেতে পারবেন বা ইসে পর্যন্ত, কিন্তু সবার ক্ষেত্রে এটা প্রথম গ্রেড বা ফার্স্ট গ্রেডে সে যেতে পারবে এমন কোনো এটা ছিল না। তো সেখানে এসে সরকার পরবর্তীতে কিছু এটাকে বলে কি সুপার নিউমারি পদ, যেটাকে বলা হয় যে সংখ্যাতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল, যে ওকে 6 জন বা 9 জন বা এরকম 100 জনের মধ্যে এতজন এরকম করতে পারবে। তো সেই প্রসঙ্গটা নিয়ে তারা আবারও তুলেছেন যে তারা এটা চান, তাদের এখানে একটা বৈষম্য তাদের সঙ্গে হচ্ছে। তো শিক্ষকরা তাদের যে বিভিন্ন সময় দাবি দাবাগুলো, তাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট যে দাবি দাবাগুলো, সেগুলো তারা আবারও এখানে উত্থাপন করেছেন। তবে সেখানে কিন্তু ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মন্ত্রী এবং অবশ্যই বড় নেতা, তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি বিষয়টা অবহিত করবেন, এবং তিনি কিন্তু বলছেন যে শিক্ষকদের সব দাবি যে চট করে মেনে নেওয়া যাবে তা না, তারা হয়তো এগুলো নিয়ে আলোচনা করবেন, এগুলো কথা বলতে থাকবে। ফলে শিক্ষকদের, তবে একটা ইন্টারেস্টিং যে শিক্ষকদের যে দাবির তালিকার মধ্যে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানগুলো তৈরি করা, গবেষণার জন্য আরো কিভাবে কি করা যায়, হ্যাঁ, ছাত্ররা যেভাবে থাকে হলগুলোতে ভয়ঙ্করভাবে, সেই জায়গা থেকে মুক্তি দেওয়া, এগুলো নিয়ে কিন্তু আসলে তেমন কোনো দাবি দাওয়া ছিল না, সেখানে ছিল না। তানভীর, আপনি এখনকার যে পরিস্থিতি, আপনি জানেন যে আমাদের কোটা সংস্কার নিয়ে একটা আন্দোলন চলছে, মানে শিক্ষার্থীরা রাস্তায়, পাশাপাশি শিক্ষকরাও আন্দোলন করছে অনেক দিন ধরে। শিক্ষকরা ক্যাম্পাসের বাইরে, বলাই যায় যে মোটা দাগে অনেক দিন ধরে। শিক্ষা ব্যবস্থার আসলে কি পরিস্থিতি দেখছেন আপনি এখন? সার্বিকভাবে আসলে তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা হচ্ছে। আপনি যদি সেই প্রাইমারি এডুকেশন থেকে শুরু করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্যন্ত কিন্তু শিক্ষার মান নিয়ে নানা ধরনের প্রশ্ন হচ্ছে, এবং বলা হচ্ছে যে ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে তা ভবিষ্যতে স্টুডেন্টদের উপর প্রভাব ফেলতেছে। আজকে একটা সিদ্ধান্ত, কালকে একটা সিদ্ধান্ত, এগুলো তো আছেই, দ্রুত পরিবর্তন হচ্ছে। সবাই এক ধরনের হতাশা কিন্তু সবার মধ্যে আছে। বইগুলোকে কাটাছেঁড়া করা হয়, বইগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়, মানে আবার বন্ধ করা হচ্ছে। তো মানে সবকিছু মিলায় মনে হয় না যে খুব সিস্টেম্যাটিক একটা খুব ভালো নিয়ন্ত্রিত অবস্থার মধ্য থেকে যে শিক্ষা কাঠামোটা তৈরি হয়েছে, বিষয়টা এখন আর কেন যেন এটা মনে হয় না। সেটা সব জায়গায়, সব লেভেল পর্যন্তই। আপনি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সেম অবস্থা, যে তাদের কারিকুলাম, তাদের গবেষণার কমতি আছে, সব কিছু এখানে আছে। তো এখন যে প্রশ্নটা আপনি করছেন যে এই আন্দোলন চলছে, এদিকে শিক্ষকদের 15 দিন তারা লেডি ক্লাসে যাচ্ছে না, তাহলে আসলে কি হবে? এর মধ্যে আসলে তো এটা অবশ্যই যেটা হয় সেটা হচ্ছে যে একটা জট তৈরি হয়। আপনি হ্যাঁ, 15 দিনের মধ্যে ক্লাস না হয়নি, হয়তো সেটা কাভার করার আপনি একটা সুযোগ পাবেন, কিন্তু এই 15 দিনের মধ্যে যে পরীক্ষাগুলো ছিল, সেই পরীক্ষাগুলো যদি না হয়ে থাকে, হয়নি, আমরা সেটাই জানি যে পরীক্ষা নেওয়া হয়নি, তো সেই পরীক্ষাগুলো আবার পর্যায়ক্রমে নিতে হবে, তখন কিন্তু এক ধরনের জট তৈরি হবে। যদিও এটি 15 দিনে হয়তো সেটা অনেক কম হবে, কম পরিস্থিতি সামাল দিতে হবে, কিন্তু যদি আরও আন্দোলনটা লম্বা হয় তাহলে কিন্তু আবার সেশন জট তৈরি হবে। পাশাপাশি আপনি ছাত্রদের আন্দোলন করা বলছিলেন, তারা কোটা বিরোধী আন্দোলন করছেন, এবং তারা খুবই মানে অনড় যে কোটা বাতিল সরকার করেছে সেটাই বলবৎ থাকুক, এটা নির্বাহী আদর্শ যেভাবে এটা বাতিলই থাকতে হবে, এটি তাদের আন্দোলনের মূল লক্ষ্য। তো সেইখানে এসে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে এক ধরনের জট তৈরির কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে আর কি। আচ্ছা তানভীর, এই যে সর্বজনীন পেনশন স্কিম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাশাপাশি অন্যদের জন্য যে স্কিমটা আনলো, আমরা জানি যে অনেকেই আগে থেকে পেনশন পেয়ে থাকেন, আবার তাদেরকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা, এই সব বিষয়গুলো মানে কোনো বৈষম্যের জায়গা কি এখানে আছে? না, এটি আপনি আসলে খুব ভালো প্রশ্ন করেছেন, যে আমার কাছে মনে হচ্ছে বৈষম্যের জায়গাটা আছে। কারণ আপনি দেখেন, আপনি শিক্ষকদের মধ্যে স্বায়ত্তশাসিত অনেক প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত অনেক প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন পেনশন কিন্তু পেতেন, একটা সিস্টেমে তারা পেয়ে আসছেন। পাশাপাশি যারা রেভিনিউ খাতের, অর্থাৎ সরকার, আমরা যাদেরকে বলি সরকারি কর্মচারী, তারা কিন্তু পেনশন পাচ্ছেন একভাবে। এখন আপনি একটা অংশকে অন্যদিকে নিয়ে চলে গেলেন, আর একটা অংশের ব্যাপারে আপনি কোনো কিছু করলেন না, তখন কিন্তু বৈষম্য তৈরি হয়, যে তাহলে সবার জন্য কেন নয়। তো এখন আমরা যেটা শুনতে পাচ্ছি সেটি হচ্ছে যে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তারাও যেটা 2025 সাল থেকে তারা নতুন যাদের নিয়োগ হবে তাদের ক্ষেত্রে একটা পেনশন স্কিম হবে, সেটাকে সেবক বলা হবে, নামটা সম্ভব সেবক, এবং শিক্ষকদের এই প্রত্যয়, এবং আমি বলছি শিক্ষক বলতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারপর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, প্লাস সরকারের সব অর্গানে এটা আনা। তো সেটা যদি আসলে একসঙ্গে কার্যকর হয়, মানে সবকিছু মিলায় দেখে শুনে ভালোভাবে, যেন আন্দোলন না হলো বা এই হলো, সেটা হলে বেটার হয়। কিন্তু আপনি কাউকে দিবেন, কাউকে দিবেন না, বা কারো সুবিধা আপনি কেড়ে নেবেন, কারো সুবিধা একই রকম থাকবেন, তাহলে তো স্বাভাবিকভাবেই সে মনে করবে যে আমার সঙ্গে তো বৈষম্য করা হচ্ছে, সরকার আমাদের ডিপার্টমেন্টটাকে হয়তো ভালোভাবে দেখছে না, যেটা সে অন্যটা দেখছে। এটা আসলে আপনার এই যে পেনশন স্কিম নিয়ে একটা ধাক্কা, তার পেছনে কিন্তু এটা একটা বড় কারণ ছিল। আমার মনে হয় যে 2025 সালে যে বলা হচ্ছে জুলাই থেকে, সব মিলায় যদি একসঙ্গে কার্যকর হয় সেটা সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ তানভীর।
দর্শক, আজ এ পর্যন্তই। রবি থেকে বৃহস্পতি থাকুন 10 মিনিট শোর সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।